নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর আজকে আমি রোজ দুপুরবেলা হলে কোথায় যাই, অনেকে আমাকে জিজ্ঞেস করছে। আজকে আপনাদেরকে দেখাবো আমি দুপুরবেলা হলে কোথায় যাই। ওইদিকে ডেলিভারি বয়ের কাছে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম। ডেলিভারি বয় এসছে, ডাকছে। আপনারা চলুন, আপনাদেরকেও দেখাচ্ছি আমি কি জিনিসটা নিয়েছি। আমাদের মেকআপ আর্টিস্টদের কিন্তু প্রচুর প্রোডাক্ট কিনতে হয় এবং ইনভেস্ট করতে হয়। এই যে গরমকাল এসে গেছে, তাই আজকে 3টে প্রোডাক্ট কিনলাম। প্রফেশনাল মেকআপ হাব থেকে নিয়েছি। এটা হচ্ছে ম্যাক্সিমিয়া ম্যাজিক ড্রপ, আর দুটো হচ্ছে রিকোডের ফাউন্ডেশন। এই 3টা জিনিসেই 3000 টাকার উপরে পড়ে গেল। মেকআপ আর্টিস্টদের কিন্তু প্রচুর ইনভেস্ট করতে হয়। অনেকেই ভাবে যে মেকআপ আর্টিস্টরা প্রচুর পয়সা নিয়ে নেয়, কিন্তু প্রচুর প্রোডাক্টেরও দেখুন। এই যে এটা হচ্ছে ম্যাক্সিমিয়া দ্য রিয়েল ম্যাজিক ড্রপ, আর নিয়েছি এটা হচ্ছে রিকোডের ফাউন্ডেশন। দুটো সেট নিয়েছি, একটা ফেয়ার আর একটা ডার্ক। আর কিছু আছে, আরও 2-4টা অর্ডার দিয়েছি গরমের মেকআপের জন্য। এই 3টা জিনিস, এটার দাম দেখুন। এইটার দাম হচ্ছে 995, এটাও 995। আর দা ম্যাজিক ড্রপ, এটা হচ্ছে ম্যাক্সিমিয়ার দ্য রিয়েল ম্যাজিক ড্রপ। এটার দামটা দেখুন, এই যে 1950। এইটুকুটার দাম যদি 1950 টাকা হয়। এটা হচ্ছে ডার্ক সেট আর এটা হচ্ছে ফেয়ার সেট। এই দুটো সেট দিয়েই মিলিয়ে মিশিয়ে আবার আমাকে ক্লায়েন্টের স্কিন টোন অনুযায়ী নিজেকে তৈরি করে নিতে হবে। দুটো সেট থাকলেই আমি কাজ চালিয়ে নিতে পারবো। ছেলে তো ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমাকে রান্নাটা করে নিতে হবে। যাই, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। রান্নার কাছে বসে গেছি। এই যে আজকে রান্না হবে আলু পটলের তরকারি, কুমড়ো দিয়ে আর ঢেঁড়স দিয়ে একটা নিরামিষ টক করব। আর এটা হচ্ছে বিটা কলার তরকারি করব। আর এই ডিমগুলোকে ভাজা করব। আর কিছু করব না, অফিস যেতে হবে, তাড়াতাড়ি রান্না করে নিই। অনেকেই আমাকে বলে, দিদি তুমি কেন সেজে গুজে ভিডিও করো না? তো আমি বলছি যে আমার সেজে গুজে ভিডিও করার কোনো দরকার নেই। আমার যে বন্ধুরা আমাকে ভালোবাসে, তারা আমি না সেজে ভিডিও করলেও আমাকে ভালোবাসবে। তো সাজাগুজার মতো অত আমার টাইম থাকে না। সত্যি কথা বলতে আমাকে প্রচুর কাজ করতে হয়। বাচ্চা, বাড়ি, পার্লার, অফিস সব কিছুই সামলাতে হয় একা হাতে। তো সাজার টাইম থাকে না। তাই বাড়িতে আমি যেরকম ড্রেসেই থাকি ওই ড্রেসেই আমি ভিডিও করি। ওই ড্রেসেই আমার বন্ধুরা নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসবে। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার জীবনের বাকি গল্পটুকু রান্না করা, কাজ করা এইসবের সাথে সাথেই আমি পুরো জীবনের গল্পটা তোমাদেরকে বলবো। তো আমরা তো আলাদা হয়ে গেলাম, আগের ভিডিওতে বলেছি। তারপর আলাদা হওয়ার কিছুদিন পরে আমি দেখলাম যে আমার হাজব্যান্ডের প্রচুর পেটের যন্ত্রণা হয়। আর ওই পেটের যন্ত্রণা যখন হয়, ওকে বলতাম যে তুমি একটা ভালো ডাক্তার দেখাও। তো ও বলতো যে এটা আমার ছোটোবেলা থেকেই হয়। 7-8-এ যখন পড়ে তখন থেকেই নাকি ওর পেটের যন্ত্রণাটা হয়। তো আমি বলছি তুমি ফটো করে দেখো নি? বলছে না, বাড়িতে বলছে ওটা গ্যাসের জন্য হয়। তো এটা নিয়ে দেখা হয় না। আমি বলি পেট যদি গ্যাসের জন্য হয়, তুমি 7-8 থেকে আজকে এত বয়স হয়ে গেল, তবু তোমার যন্ত্রণা কমেনি, তুমি দেখাও। ও তো কোনো গুরুত্বই দেয়নি। তারপর আমি আমার বাপের বাড়িতে গিয়ে কথাটা আমার বাবাকে বলি এবং বাবাকে জোর করি। তখন বাবা কি করলো, ওকে নিয়ে ব্যাঙ্গালোর গেল। সেখানে 1 মাস থেকে পুরো শরীরের চেকআপ টেকআপ করে যখন দেখলো যে ওর লেফট বাম কিডনিতে একটা স্টোন হয়েছে এবং স্টোনটা অনেক বড় হয়ে গেছে। স্টোনটা অপারেশান ইমিডিয়েট করতে হবে। স্টোনটা অনেক বড় হয়ে গেছে। তারপর ওখানে অপারেশানের ডেটও হয়ে গেল। তো আমি তো ছোট বাচ্চার জন্য তো যেতে পারিনি, বাবা গেছে। আমি তো বাপের বাড়িতেই আছি। প্রচুর টেনশান করতাম কি হবে, ওর কাছে আমি থাকতে পারলাম না। আর আমার বাচ্চা ছোট বলেই আমার বাবা আমাকে নিয়ে যায়নি ব্যাঙ্গালোরের সাই বাবার যে নার্সিংহোম, ওইখানে।
তারপর ওরা অপারেশানের ডেট হয়ে গেল ওখানে। আর অপারেশান ঠিক হবে তার 2 দিন আগে যে সাই বাবা উনি মারা গেলেন। তো মারা যাওয়ার জন্য ওদের অপারেশানের ডেট 1 মাস পিছিয়ে গেল। যখন পিছিয়ে গেল ওরা তখন বলল 1 মাস ওখানে তো প্রচুর খরচ করে খাওয়া দাওয়া করতে হয়, তো এখানে 1 মাস কি করে থাকবো, বাড়ি যাই পরে তখন আবার আসবো। তো বাড়িতে আসলো, এসে আমি বললাম যে আবার তুমি 1 মাস পরে যাবে, স্টোনটা বড় হয়ে যাচ্ছে, তো আমাদের এখানেই কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো, এখানেই অপারেশানটা করে নিতে হবে। তারপর এখানেই আমাদের এখানকার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ওই ডেবরাতে একটা নার্সিংহোমে গিয়ে ওকে অপারেশান করানো হলো। আর অপারেশানের পর আমাদের বাড়িতে কিন্তু তখন কারেন্ট ছিল না, তো অপারেশানে তো মানে প্রচুর কষ্ট পাবে এই কথা ভেবে কোথায় কাটা জায়গায় ঘাম টাম হবে। নার্সিংহোমে আমরা 15 দিন মতো ছিলাম, তারপর ওখান থেকে আমার বাপের বাড়িতে নিয়ে চলে যাই। বাপের বাড়িতে প্রায় 2-3 মাস ছিলাম, তারপর ও একটু সুস্থ হওয়ার পর আমরা বাড়ি এলাম। বাড়িতে এসে যে আমরা তো তখন আলাদা, আমাদের হাতে তো টাকা নেই, তবে অপারেশানের খরচটা কিন্তু আমার শ্বশুরমশাই দিয়েছেন। তারপর বাড়িতে এসে যে আমরা খাবো, আমাদের হাতে তো তখন টাকা নেই, আমরা কি করে খাবো। তারপর আমি কি করলাম, যে টিউশন শুরু করলাম। ওই 4 পর্যন্ত বাচ্চাগুলোকে সকাল সন্ধ্যা 2 বেলা টিউশন পড়ানো শুরু করলাম। আর ওই যে জুরির কাজটা ও করতো, ওই জুরির কাজটাও করতে থাকলাম। ও তখন বসে বসে ও কাজ করতো, ভারী কাজ তো করা হবে না, ও করতো আর আমিও করতাম। টিউশন, বাচ্চা আর জুরির কাজ এই সব করতে থাকলাম। তাতে যেটুকু রোজগার হয় ওতেই আমরা মানে সংসার চালাতে থাকলাম। তারপর কদিন পরে আমি জানতে পারলাম যে আমিও আবার মানে প্রেগনেন্ট হয়ে গেছি। তারপর আবার কি করলাম, তখন মাকে জানালাম যে মা আমি কি করব। মা বলছে দেখ তোর বড় মেয়ে তো মানে মেয়ে, আমার বড় মেয়ের কথাই বলছে, তখন একটা মেয়ে বলছে যে তোর মেয়ে তো 3+ মানে 3.5 বছর হয়ে গেছে, তো হোক একটু কষ্ট হবে, আর তুই ওটা মানে থাক না, একটু কষ্ট হবে, হয়ে যাক। তারপর আবার কি করলো, আমার ছোট মেয়ে হলো। ওই রকম করেই কাটাতে থাকলাম। তো তখন হাজব্যান্ড সেরকম ভালো ইনকাম করতে পারেনি, আমি আবার প্রেগনেন্ট, তো আমাকেও একটু ভালো পুষ্টি খেতে হবে। ও অপারেশান হয়েছে, ভালো পুষ্টি খেতে হবে, কিন্তু আমাদের হাতে তো সেরকম টাকা ছিল না। যেটুকু রোজগার হতো আমরা ওটুকু দিয়েই মোটামুটি করে যা হোক করে সংসারটা চালাতাম। সেরকম ভালো একটা খেতে পেতাম না। ভালো ফল বলুন, মাছ মাংস এইসব আমরা ভালো করে খেতে পেতামই না, টাকাই পেতাম না। তারপর মেয়ে হলো, মেয়ে হওয়ার পরে মেয়ে 6-7 মাস হয়ে গেল। তারপর ও কী করলো, একটা স্কুলে পার্ট টাইমার করতে গেল। তো সেখানে মাত্র 1000 টাকা দেয়। ওই 1000 টাকাতে কোনো দিন সংসার চলে না, 2টো বাচ্চা নিয়ে সংসার চলে না। তারপর আমার মানে আমি যা প্রেগনেন্ট হয়ে গেছি সেদিন থেকেই আমার বাবা কি করলো, আমার বড় মেয়েকে নিয়ে বাপের বাড়িতে নিয়ে চলে গেল। তো বড় মেয়ে ওখানেই থাকতো, বড় মেয়ের খরচটা আর আমাদের করতে হয়নি, ওখানেই থাকতো, ওখানেই বাবা মাই ওকে বলতে গেলে মানে বড় করছে। আমরা ছোট মেয়েকে নিয়ে থাকতাম, ছোট মেয়ে আর আমাদের খরচটাই চালাতাম। 1000 টাকাতে সংসার চলতো না বলে আমি ওকে বললাম ওই কাজটা তুমি ছেড়ে দাও, দিয়ে কোনো একটা ব্যবসা করব। তখন ও বলল যে তুমি যেই ব্যবসা করো না কেন, ব্যবসার জন্য প্রচুর ইনভেস্ট করতে হবে। তো ইনভেস্ট করার মতো আমাদের কিন্তু কোনো টাকা ছিল না। তখন আমরা ভাবলাম যে এমন একটা ব্যবসা করতে হবে যেটাতে আমার মানে কোনো ইনভেস্ট না করতে হয়। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো যে আমরা কেমনভাবে বিজনেস স্টার্ট করলাম এবং এখন পর্যন্ত কি করে আমরা বিজনেস চালাচ্ছি, সবটাই আপনাদেরকে জানতে হলে পরবর্তী ভিডিওটা দেখতে হবে। এরপর দেখুন আমি কোথায় যাই দুপুরবেলা হলে। বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়ছি, অফিস যাব। দুপুরবেলা হলে কোথায় যাও, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি প্রায় দিন দুপুরবেলা হলে কোথায় যাই। এই যে আমার স্কুটি, দেখাবো, এই স্কুটিটা নিয়েই আমি যেতাম, কিন্তু একদিন অ্যাক্সিডেন্ট করার পর থেকে ওটা চালাতে আমি খুব ভয় পাই, তাই আমি সাইকেল নিয়ে যাই। বেশি দূর রাস্তা নয়, 1 কিলোমিটারের মতো রাস্তা। ওখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কোথায় যাই।
বন্ধুরা আমি এসে গেছি, এবার দেখাচ্ছি আমি কোথায় এসেছি। দেখুন এটা হলো আমাদের অফিস, দেখতে পাচ্ছেন। এই অফিসেই আমি কাজ করে থাকি। এই যে ভেতরে অনেকে আছে, এরা সবাই আমার সঙ্গে কাজ করে।